আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। গতকাল সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ বলেছে ভারত আমাদেরকে ফিলিস্তিন বানাতে চায়। হাসনাত আব্দুল্লাহর এই কথার সাথে আপনারা কারা একমত কমেন্টে জানাবেন। আমি কিভাবে ভারত আমাদেরকে ফিলিস্তিন বানিয়ে ফেলেছিল এবং কিভাবে আমরা আজাদি পাবো, আজাদির ফলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি কেমন হবে, এই বিষয়ে কথা বলে এই প্রোগ্রাম শেষ করব। প্রথমত, ফিলিস্তিনের দিকে যদি তাকান তাহলে দেখবেন পশ্চিম তীরে একটা তাবেদার সরকার বসিয়েছে পশ্চিমারা এবং ইসরায়েল। সেই সরকারের নাম প্যালেস্টাইন অথরিটি, যাদের সত্যিকারের কোনো স্বাধীনতা নাই, যাদের কোনো সেনাবাহিনী নাই, যাদের কোনো কেন্দ্রীয় ব্যাংক নেই, যাদের কোনো মুদ্রা নেই, যারা নিজেরা আহরণ করতে পারে না, তাদের ট্যাক্সটা তুলে দেয় ইসরায়েল। ইসরায়েলের এই করদ রাষ্ট্র, মাহমুদ আব্বাসের রাষ্ট্র বলা যায়, এই রাষ্ট্রের একটা পুলিশ বাহিনী আছে। সেই পুলিশ বাহিনীর একমাত্র ক্ষমতা যারা ইসরায়েলের বিরোধিতা করবে তাদেরকে গ্রেপ্তার করা। তারা কখনো ইসরায়েলি সৈন্যরা কোনো ফিলিস্তিনিকে ধরে নিতে আসলে তাদেরকে গ্রেপ্তার করতে পারে না, তাদের বিরুদ্ধে কিছু করতে পারে না। এই ধরনের একটি সরকার বসানোর মাধ্যমে ফিলিস্তিনের দখলদারিত্ব কায়েম করেছে দখলদার শক্তি। ঠিক তেমনিভাবে বাংলাদেশে দিল্লি এমন একটি সরকার বসিয়েছিল, যেই সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার, যেই সরকার রাতের ভোটে নির্বাচিত, যেই সরকার তার ক্ষমতার জন্য জনগণের কাছে নয় দিল্লির কাছে আবদ্ধ ছিল, যেই সরকার বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভেতরে বাংলাদেশের সেনা অফিসারদেরকে গুম করত, বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেলদেরকে, কর্নেলদেরকে গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। যেই সরকারের অধীনে থাকার সময় বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ পেয়েছিল ভারত, বাংলাদেশ থেকে ব্যাপকভাবে চোরাচালানের মাধ্যমে অর্থ পাচার হয়েছে ভারতে, এবং বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার ছিল ভারতের হাতে বহু বছর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়ে যেত, সেখানে ভারতীয় কর্মকর্তারা জড়িত ছিল এবং বারবার তদন্ত করেও তার রিপোর্ট পাওয়া যায়নি। এই ধরনের একটি দিল্লিপন্থী সরকার থাকার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত হতে পারেনি। আগামী নির্বাচনে ভারত চাইছে এই ধরনের একটি সরকারকে আবারও ক্ষমতায় আনতে। সেই দলের নাম যাই হোক, সেই দলের নাম কি হবে, সেই দল কে হবে সেটা আমরা জানি না, কিন্তু ভারতের ইচ্ছা যে আবারও আওয়ামী লীগের মতো একটি দলকে ক্ষমতা আনতে, যারা দিল্লির অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, যারা সকাল বিকাল দিল্লির সাথে আলাপ পরামর্শ করে কাজ করবে। আগামী দিনে যদি জুলাই বিপ্লব সফল হয়, জুলাই বিপ্লব তখনই সফল হবে যদি বাংলাদেশপন্থী কোনো সরকারের হাতে এই দেশের ক্ষমতা আসে। সেটা একটি দল হতে পারে, সেটা একাধিক দল হতে পারে, সেটা সর্বদলীয় জোট হতে পারে, সেটা জাতীয় সরকার হতে পারে। যেই সরকারের প্রথম কাজ হবে বাংলাদেশের সরকারে, সেনাবাহিনীতে, গোয়েন্দা সংস্থায় দিল্লিপন্থীদেরকে সেখান থেকে বের করা এবং এই রাষ্ট্রকে পুনর্গঠন করা। তাহলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি অর্থনৈতিক সমৃদ্ধি দেখা যাবে এবং বাংলাদেশ তিনটি বিষয়ে আপোষ করবে না: নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এবং দুর্নীতির ব্যাপারে। যদি নতুন সরকার দুর্নীতির ব্যাপারে আপোষহীন হয়, বাংলাদেশ অল্প সময়ের মধ্যে বিশ্বের 11টি ধনী দেশের তালিকায় চলে আসবে। গোল্ডম্যান স্যাক্স নামক একটি প্রতিষ্ঠান যারা ঘোষণা দিয়েছে আগামীর পৃথিবীর 11টি দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে যাচ্ছে, তাদেরকে তারা নেক্সট 11 বলেছে। সেই তালিকায় 1 নম্বরে আছে বাংলাদেশের নাম। এখনই গুগল করুন, এখনই চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করুন, দেখতে পাবেন নেক্সট 11-এ 1 নম্বর বাংলাদেশের নাম। বিশাল সম্ভাবনা নিয়ে বাংলাদেশ অপেক্ষা করছে। আগামী দিন যদি হাদিরা ফিরে, যদি এই জুলাই বিপ্লব সফল হয়, তাহলে আমরা হব পৃথিবীর 11টি ধনী দেশের একটি। কিন্তু যদি দিল্লি সফল হয় বাংলাদেশে একটি দিল্লিপন্থী সরকার বসাতে, তাহলে বাংলাদেশ হতে পারে ফিলিস্তিন, বাংলাদেশ হতে পারে কাশ্মীর, যেখানে বাংলাদেশের নারীদেরকে হিজাব পরার অপরাধে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না, যেখানে হিজাব পরার কারণে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদেরকে হেনস্থা করা হবে, যেখানে
বাংলাদেশে দাড়ি টুপির পরার কারণে যাকে তাকে জঙ্গি বলে আয়না ঘরে নিয়ে যাওয়া হবে। সেজন্য আমাদের 16ই ডিসেম্বরের নতুন লড়াই, সেই লড়াই হলো দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সেজন্য ঢাকায় নতুন স্লোগান, দিল্লি না ঢাকা। আপনারা কমেন্টে লিখতে পারেন দিল্লি না ঢাকা। আল্লাহ হাফেজ।